আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সাবেক স্পিকার এবং বাংলাদেশের ১ম মহিলা স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী তাকে গতকালকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে সারা দিনভর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। আমরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন অনেক আগে থেকে যে বিষয়টা প্রচলিত যে আওয়ামী লীগ সরকার ৫ই আগস্ট যেদিন পতন হয়, ওদিন ডক্টর শিরীন শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক সহ এরকম প্রায় ১২ থেকে ১৩ জন ব্যক্তি সংসদের কোনো একটা কক্ষে আটকে গিয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে এই সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে ক্যান্টনমেন্টে রাখে। এমনকি সেনাবাহিনী বিভিন্ন সময় স্বীকার করেছে প্রায় ৬০০-র অধিক মানুষ বা ভিআইপি ব্যক্তিবর্গ তারা সেনাবাহিনীর আশ্রয়ে ছিল। এখন সেখান থেকে পরবর্তীতে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হয় তখন অনেকেই চলে যায়। তবে ডক্টর শিরীন শারমিন কোথায় রয়েছেন এই বিষয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন শিরোনাম হয়েছে। বিশেষ করে নির্বাচনের পরে শপথ গ্রহণের বিষয় যখন সময়, তখন তারপরে আরেকবার ঘটেছিল আপনার শিরীন শারমিন চৌধুরী যখন এই যে তার কূটনৈতিক পাসপোর্ট মানে লাল পাসপোর্ট ছেড়ে যে স্বাভাবিক যে পাসপোর্ট সবুজ পাসপোর্ট নেয়ার জন্য তিনি যখন আবেদন করেছিলেন, তখন আবার আরও কয়েকবার খবর উঠছে, কিন্তু তারপরে আরেকবার খবর উঠছে যে ডক্টর শিরীন শারমিন চৌধুরী ভারতে চলে গিয়েছেন, মানে সীমান্ত পাড়ি দিয়ে, এরকম খবরাখবর। কিন্তু সব কিছুর অবসান ঘটিয়ে আমরা দেখলাম যে সর্বশেষ তাকে গ্রেপ্তার করা হয়েছে দেশের ভিতর থেকে, ধানমন্ডির কোনো এক জায়গা থেকে। এখন ধানমন্ডি থেকে ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে তার যেই মানে যেটা সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে, তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ডক্টর শিরীন শারমিন চৌধুরীর যে শারীরিক কন্ডিশন, সেই সমস্ত বিষয়গুলো যদি আপনি দেখেন বা বিবেচনা করেন, তাহলে দেখবেন যে ডক্টর শিরীন শারমিন চৌধুরী হয়তো বা অসুস্থ এবং তিনি দীর্ঘদিন সম্ভবত কোনো আটক অথবা কোনো নজরদারিতে ছিলেন, এটা বোঝা যায়। কেননা আপনারা জানেন যে এই যে শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী শিরীন শারমিন চৌধুরী কিন্তু বাংলাদেশের ৩য় ভিআইপি ব্যক্তি। কেননা বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম ভিআইপি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী, তৃতীয় ব্যক্তি হচ্ছে এই যে আপনার স্পিকার এবং প্রধান বিচারপতি। এখন সেই হিসাবে রাষ্ট্রের ৩য় গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে এরকমভাবে কেন গ্রেপ্তার করতে হলো? আর যে বিষয়টা দেখা যাচ্ছে যে শিরীন শারমিন চৌধুরীকে যে যখন গ্রেপ্তার করা হয়েছে, বলা হচ্ছে যে আপনার রাতের শেষ অংশে রাষ্ট্রের শেষ অংশে একজন ভিআইপিকে কেন এইভাবে গ্রেপ্তার করতে হবে? শিরীন শারমিন চৌধুরী যেহেতু নিতান্ত একজন ভদ্র মানুষ হিসেবে আমরা তাকে জানি বা চিনি, যতটুকু জানি। এখন এরকম একজন ভদ্র মানুষ, তাছাড়া একজন মহিলা মানুষকে এভাবে রাতে গিয়ে কেন গ্রেপ্তার করতে হবে ডিবি পুলিশকে? সেই জন্য দিনে গ্রেপ্তার করলে সমস্যা কি হতো? কেননা শিরীন শারমিন চৌধুরী যদি পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি হতেন বা পালিয়ে যেতেন, তাহলে তো তিনি সীমান্ত পাড়ি দিয়ে অন্যান্য ব্যক্তিদের মতো তিনিও চলে যেতে পারতেন। কেননা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারও কিন্তু সেরকম সুযোগ সুবিধা ছিল, কিন্তু শিরীন শারমিন চৌধুরী সেটা করেননি। আমরা বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি যে শিরীন শারমিন চৌধুরী তার রাজনৈতিক জীবনে তিনি আপনার একজন সৎ মানুষ হিসেবে জানি। এখন সেই শিরীন শারমিন চৌধুরীকে লালবাগ থানার একটি হত্যা মামলায় বা হত্যা চেষ্টা মামলায় তাকে এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার করা প্রায় ৬টা মামলা রয়েছে, তার ভিতরে ৩টি মামলা
যে আপনার অভিযোগ গঠন প্রক্রিয়া রয়েছে, আর বাকি 3টি মামলা বিবেচনাধীন। এখন সেই পুরাতন মামলাগুলোতে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার না দেখিয়ে সর্বশেষ নতুন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে মামলাটা এই যে লালবাগ থানায় করা। সেই মামলাতে জুলাই আন্দোলনের সময় একজন ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার আসামি দেওয়া হয়েছে শিরীন শারমিন চৌধুরীকে। আরে ভাই, শিরীন শারমিন চৌধুরী কেন হত্যা করতে যাবে? শিরীন শারমিন চৌধুরী একজন স্পিকার, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা হইলে হতে পারতো। হ্যাঁ, দেন তিনি ঘুষ গ্রহণ করেছেন, তিনি আর্থিক কেলেঙ্কারি করেছেন, তিনি অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিয়েছেন, তিনি টাকা পাচার করেছেন, তিনি ইত্যাদি ইত্যাদি করেছেন। এই সমস্ত মামলা শিরীন শারমিন চৌধুরীর নামে হয়তো হতে পারে যদি সে অন্যায় করে থাকে, কিন্তু তার বিরুদ্ধে এই যেই হত্যা চেষ্টা মামলা, এরকম মামলাগুলো আসলে মামলার ভিত্তি কম থাকে বলে বিশ্লেষকগণ মনে করেন। সুতরাং শিরীন শারমিন চৌধুরীকে এভাবে গ্রেপ্তার করা, তারপরে তাকে যে আদালতে নেওয়া, সেখানে রিমান্ড চাওয়া, আপনার বিষয়টা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন, তৃতীয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে এভাবে রিমান্ড চাওয়া, সেটাও আসলে মানে রাষ্ট্রের জন্য লজ্জাস্কর হিসেবে মনে হয়। এখন সেখানে রিমান্ড চাওয়া, যদিও আদালত রিমান্ড নামঞ্জুর করে, এমনকি তাকে যখন তার পক্ষের আইনজীবী তার জামিন চেয়েছে, জামিনও নামঞ্জুর করেছেন। এখন রিমান্ড না দিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে, জেল হাজতে। এখন সেই জেল হাজত বা কারাগারে পাঠানোর পরে সে তার পরবর্তী প্রক্রিয়া বা সেগুলো আস্তে আস্তে আপনার দৃশ্যমান হবে। কেননা যদি তাকে জামিন না দেওয়া হয়, তখন এই বিষয়ে হয়তো অবগত হওয়া যাবে যে তার বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে। এখন একটা মহল বা একটা পক্ষ এই বিষয়টাকে এরকম বলতেছেন যে শিরীন শারমিন চৌধুরীকে অনেক পূর্বেই ডিবি বা পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু তাকে বিভিন্ন কারণে সামনে আনা হয়নি। এই জন্য অনেকে এই বিষয়টা বলেন যে এই যে বিএনপি সরকার যখন নির্বাচনে আপনার জয়লাভ করে, তখন শপথ গ্রহণ পড়ানোর আমাদের যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শিরীন শারমিন চৌধুরীকে সামনে নিয়ে আসা হয়নি। এখন বিএনপি সরকার তাদের মতো করে বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে যে যখন তাদের শপথ সম্পন্ন করেছে, বিশেষ করে এই যে রাষ্ট্র আমাদের প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে, তখন শিরীন শারমিন চৌধুরী কোথায়, এই বিষয়ে কিন্তু খবর উঠেছিল। তখন বিএনপি সরকারের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে আসলে শিরীন শারমিন চৌধুরীর কোনো মানে বিএনপি সরকার বলতে তৎকালীন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে শিরীন শারমিন চৌধুরীর কোনো খবর নেই বা হদিস পাওয়া যায়নি, এরকম জানানো হয়েছে। কিন্তু শিরীন শারমিন চৌধুরীর যে শারীরিক কন্ডিশন, যে অবস্থা, যে মানসিক অবস্থা, এটি যদি আপনি বিবেচনা করেন, তাহলে গোয়েন্দা সংস্থা অনেক আগে থেকেই শিরীন শারমিন চৌধুরীর অবস্থান সম্পর্কে জানতো। তাহলে শিরীন শারমিন চৌধুরীর অবস্থান সম্পর্কে জানার পরেও অবশ্যই বিএনপির কাছে সেই তথ্য ছিল। তাহলে বিএনপি কেন তখন এই বিষয়টা বলল যে শিরীন শারমিন চৌধুরীর কোনো হদিস নেই? আর তাছাড়া এই যে বিএনপি সরকার গঠনের প্রায় ৩০-৩৫ দিন পরে এসে শিরীন শারমিন চৌধুরীকে কোন নাটক মঞ্চস্থ করতে এখানে গ্রেপ্তার দেখানো হচ্ছে বা মিডিয়ার সামনে এইভাবে আনা হচ্ছে, এই বিষয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন। আপনি বিশেষ করে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ভিডিওগুলোর নিচে কমেন্টগুলো দেখবেন, সেই কমেন্টে দেখবেন যে প্রত্যেকটা মানুষ তারা সেখানে এটাকে নাটক হিসেবে দেখাচ্ছে। এখন এটা কিন্তু সাধারণ মানুষের ওপিনিয়ন। এখন হয়তো কেউ এসে বলবেন যে ভাই তারা তো সবাই আওয়ামী লীগ। তাহলে ভাই আপনি দেখেন যে যদি একটা কমেন্ট মানে কোনো একটা পোস্টে যদি বা শিরীন শারমিন চৌধুরীকে এই যে গ্রেপ্তারের যে কোনো পোস্ট আপনি যে কোনো মিডিয়াতে দেখবেন, সেখানে কমেন্টগুলো দেখলে যদি এগুলো যদি আপনার কাছে সব আওয়ামী লীগ মনে হয়, তাহলে দেশে বিএনপি কারা বা জামাত কারা বা অন্যান্য দল কারা? এখন আমি সেই বিতর্কে যাচ্ছি না কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত। আমি সাধারণভাবে যে আলোচনাটা করতে চাচ্ছি, সেখানে বিষয়টা হচ্ছে এরকম যে সরকার বা বিএনপির পক্ষ থেকে যখন জানানো হয়েছিল শিরীন শারমিন চৌধুরীর কোনো খোঁজ নেই, তারপর যখন তাকে গ্রেপ্তারের সময় তার যে শারীরিক কন্ডিশন, সেটা দেখলে মনে হচ্ছে যে তাকে অনেক দিন পর্যন্ত মনে হয় আটকে রাখা হয়েছে, এরকমটা মনে হয়। এখন এটা কিন্তু আমরা আমাদের কনস্পিরেসি থিওরি অনুযায়ী আমরা বলতেছি। এখন এটা যে 100% সত্যি, বিষয়টা তো ওরকম না। এই জন্য আমরা কিন্তু বলছি যে মনে হয়। এখন এই যে শিরীন শারমিন চৌধুরীর মতো একজন ভদ্রলোককে এভাবে আদালতে টেনে হিঁচড়ে ওঠা, আপনারা দেখেছেন যে আদালত থেকে নামার সময় সম্ভবত শিরীন শারমিন চৌধুরী এই যে দ্রুত নামার মানে যে সময় তিনি যেভাবে পড়ে গিয়েছেন, পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, এই বিষয়টা আপনারা দেখেছেন। তার সাথে সাথে
2 থেকে 3 জন নারী পুলিশ সদস্য পড়ে গিয়েছেন। সেখানে যেভাবে হট্টগোল, তারপর আপনার চেঁচামেচি, পুলিশের যেইভাবে এই যে বাঁশির সাউন্ড সবকিছু মিলিয়ে সেখানে একটা পরিস্থিতি এরকম যে এখানে মনে হয় কোনো বড় কোনো এক জঙ্গি বা বড় কোনো আপনার বিরাট কোনো দাগী অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেন রাষ্ট্রের কোনো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এভাবে গ্রেপ্তার করা, এভাবে আদালতে হাজির করা, এটা আসলে রাষ্ট্রের জন্য কিরকম একটা মানে নিন্দনীয় বিষয় মনে হয়। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে থাকে তাকে আপনার সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে গ্রেপ্তার করে নিয়ে এসে আদালতে ওইভাবে হাজির করুন। এটাই হওয়ার উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো একজন যেকোনো দল ক্ষমতায় থাকলে সেটা বিএনপির ক্ষেত্রেও সেটা আওয়ামী লীগ ক্ষেত্রেও হোক, ক্ষমতায় থাকা অবস্থায় তারা নিজেরাই হিরো হয়। ক্ষমতা থেকে গেলে তারা আবার নিজেরা জিরোতে পরিণত হয়। এটা আমরা দেখে আসছি। কেননা আমরা ইতিপূর্বে দেখে আসছি যে সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের বিষয়ে কিন্তু আমরা দেখেছি। আমরা ইতিপূর্বে যে সাবেক কোনো গুরুত্বপূর্ণ এরকম আপনার এরকম গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিকে গ্রেপ্তার করতে দেখেছি। সুতরাং সব কিছু মিলিয়ে তৎকালীন বিষয়টা যদি দেখেন এইভাবে মানে এরকমটা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এই যে শিরীন শারমিন চৌধুরীকে যেভাবে গ্রেপ্তার করে এই যে আদালতে টেনে হিঁচড়ে বা যেভাবে তিনি পড়ে গেলেন, এটা আসলে দৃষ্টিকটু দেখায় বলে আমার কাছে মনে হয়। শিরীন শারমিন চৌধুরীর স্বাস্থ্যগত কন্ডিশন যেরকম, তিনি একটু স্বাস্থ্যবান মানুষ, এখন সেখানে এরকম টানা হিচড়ার ভিতরে তিনি ওইভাবে মানে তিনি প্রস্তুত নন বলে আমরা যতটুকু বুঝতে পারি। এখন সেখানে একজন মহিলা বা একজন নারী যে স্পিকারকে এইভাবে টেনে হিচড়ে আদালতে নেয়া, এটা আসলে দৃষ্টিকটু দেখায় বলে আমার কাছে মনে হয়। এখন সরকার এখানে নতুন করে কোন নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে সেটা হয়তো আরও কয়েকদিন পরে জানা যাবে। এখন শিরীন শারমিন চৌধুরীর এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারটা আসলে যতটা যেভাবেই বলেন না কেন এটা আসলে ওইভাবে মানে উচিত হয়নি বলে অনেকের কাছে মনে করেন। এখন শিরীন শারমিন চৌধুরী যদি অন্যায় করে থাকে তাকে সেই ক্ষেত্রে মানে সাবলীলভাবে যেরকম গ্রেপ্তার করা হয় ওইভাবে গ্রেপ্তার করে নিয়ে আসতে হতো। শিরীন শারমিন চৌধুরীর মতো একজন নারীকে রাত্র ৩টা বা ৪টার সময় গিয়ে বা ২টা-৩টার সময় গিয়ে গ্রেপ্তার করা, এটা আসলে কেমন মনে হয়? তিনি কি পালিয়ে যেতেন? তিনি কি দৌড়ে পালাতেন? এরকমটা কি হওয়ার কথা? কেননা একজন নারী তো দৌড়ে পালাতে পারবেন বলে এরকম মনে হয় না। আর তাছাড়া সে যদি হয় ওরকম সম্মানিত পর্যায়ের একজন নারী, সে তো দূরে পালাবেন না, তারা হয়তো আইনের কাছে ধরা দেবেন। এখন আপনি হয়তো বলবেন যে শিরীন শারমিন চৌধুরী তাহলে গেল ১১ মাস বা এই যেন ১৮ মাস বা ২০ যেন আপনার প্রায় ১৮-১৯ মাস তাহলে তিনি কোথায় ছিলেন? আর তিনি কোথায় ছিলেন এটা তো আপনি বা এটা আমি জানবো না। এটা তো অবশ্যই রাষ্ট্রের যারা যে কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন বা গোয়েন্দা দপ্তরে যারা রয়েছেন তারা অবশ্যই জানেন। তিনি শিরীন শারমিন চৌধুরী হয়তো তাদের কোনো হেফাজতে বা তাদের কোনো নজরদারিতে ছিলেন, কিন্তু তারা হয়তো এই যে শিরীন শারমিন চৌধুরীকে ধরার জন্য বা গ্রেপ্তার করার জন্য সরকার বা তৎকালীন যারা অন্তর্বর্তী সরকার ছিলেন তাদের কোনো গ্রিন সিগন্যাল পায়নি, এই জন্য গ্রেপ্তার করেনি। এখন গ্রিন সিগন্যাল পাওয়ার পরে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাকে নিয়ে হয়তো কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে বা অন্য কোনো প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে, যেটা হয়তো এখনও আপনি বা আমি বা আমরা জানি না বা বুঝি না। এখন হয়তো সেটা আরও কয়েকদিন পরে গেলে মানে অতিবাহিত হলে তখন আমরা হয়তো এই বিষয়টা ক্লিয়ার হব বা স্পষ্ট হব, তখন হয়তো আমরা এগুলো আলোচনা করতে পারবো বলে আমি মনে করি। তবে সবশেষ শিরীন শারমিন চৌধুরীর মতো একজন ব্যক্তিকে, একজন যে সুস্থ বা ভদ্র রাজনীতিবিদকে এইভাবে গ্রেপ্তার করা বা এইভাবে টেনে হিঁচড়ে আদালতে তোলা, এটাকে আমরা নিন্দা অবশ্যই জানাতে পারি। তাই এটাকে নিন্দা জানিয়ে আমি আমার ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আর সবশেষ একটা কথা, যে অপরাধী যদি হয়ে থাকে, অপরাধ যদি করে থাকে, প্রত্যেককেই গ্রেপ্তার করা উচিত বা আইনের আওতায় নিয়ে আসা উচিত। তবে সেটা যে দৃষ্টিকটু না হয় ওই বিষয়টা মাথায় রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। তাই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আর আমাদের যদি কোনো ভিডিও আপনাদের ভালো লাগে সেই জন্য আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, এবং আপনাদের কোনো মতামত যদি থাকে এই বিষয়ে আপনারা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।